এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণরূপে কাল্পনিক এবং কোনো জীবিত মৃত ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে কোনো মতেই সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর গভীর রাতের গোপন কথায় আজকের গল্প এই পথ যদি না শেষ হয়। সল্টলেক সেক্টর 5, রাত 12:30। স্ট্রিট লাইটের আলোয় ঝাঁ চকচকে মসৃণ রাস্তার ওপর দিয়ে হুশ করে চলে যাচ্ছে একটার পর একটা গাড়ি। অফিস থেকে বেরিয়ে রাস্তার ওপর এসে দাঁড়ালো বৃষ্টি। পরনে জিন্স আর ব্রাউন চুড়িদার, গলায় অফিসের আইডি কার্ড, কাঁধে মাঝারি সাইজের একটা ব্যাগ। ডান হাতে স্মার্ট ওয়াচের ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে বাম হাতে ধরা স্মার্টফোনের স্ক্রিনের দিকে মনোনিবেশ করল সে। বাড়ি ফেরার জন্য একটা 2 হুইলার বাইক বুক করেছে বৃষ্টি। মোবাইলের স্ক্রিনে নির্দিষ্ট অ্যাপে তাদের মধ্যেকার দূরত্ব ম্যাপ ও সময়ের নিরিখে ফুটে উঠছে। সেদিকে খানিকক্ষণ চোখ বুলিয়ে ফোন অফ করে এদিক ওদিক লক্ষ্য করতে থাকে বৃষ্টি। রাতের অন্ধকারে এই ব্যস্ত কর্পোরেট শহরকে বেশ মায়াময় লাগে। তারপর গতকাল ছিল রথ। গতকাল প্রায় সারাদিনই প্রচুর বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেও আকাশের মুখ বেশ ভার ছিল। সন্ধেবেলা বেশ এক পশলা জমিয়ে বৃষ্টি হয়। এখন আকাশ বেশ পরিষ্কার, তারা দেখা যাচ্ছে। তার উপর বেশ একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। সুন্দর মনোরম পরিবেশ। এসবের মাঝে হারিয়ে গিয়েছিল বৃষ্টি। ঠিক এমন সময় একটা বাইক এসে দাঁড়ায় ওর সামনে। বাইক চালক হেলমেটের কাঁচ ওপরে তুলে জিজ্ঞেস করে, বৃষ্টি মজুমদার? চটক ভাঙে বৃষ্টির। বাস্তবের দুনিয়ায় ফিরে আসে সে। হেলমেটের ভেতরে ঢাকা মুখটার দিকে তাকায়। আলো অন্ধকারে হেলমেট পরে থাকায় বাইক চালকের মুখ ততটা বোঝা না গেলেও যতটুকু দেখা যায় তাতে বৃষ্টি বুঝতে পারে বেশ মিষ্টি একটা মুখ অনেকটা কৌতূহল আর সম্ভ্রম মেশানো চোখে তাকিয়ে আছে তার দিকে। তাড়াতাড়ি বৃষ্টি বলে, হ্যাঁ, আমি বৃষ্টি মজুমদার। আপনি অরিজিৎ রায় তো? ইয়েস ম্যাম। ওটিপিটা একটু কাইন্ডলি বলবেন? হ্যাঁ, শিওর। 2023। 20। হ্যাঁ, ঠিক আছে, বসুন। হ্যাঁ, এই নিন হেলমেটটা। ওটিপি বলে অগ্নিজিতের হাত থেকে হেলমেট নিয়ে বাইকে উঠে বসে বৃষ্টি। বাইকে স্টার্ট দেয় অগ্নিজিৎ এবং তারপর ধীরে ধীরে অ্যাক্সেলারেটর ঘোরাতে থাকে। বাইক এগিয়ে চলে। আপনি গড়িয়া যাবেন তো ম্যাম? হ্যাঁ। বেশ খানিকক্ষণ চুপ দুজনেই। অগ্নিজিৎ গাড়ি চালাতে চালাতে পাশের আয়নাটায় আরও একবার চোখ দেয় এবং চোখ পড়তে সে দেখে বৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। গলাটা একটু পরিষ্কার করে অগ্নিজিৎ বলে, ম্যাম কিছু বলবেন? কোনো অসুবিধা হচ্ছে কি? মানে সেরকম হলে বলতে পারেন, আমি না হয় আরেকটু আস্তে চালাচ্ছি। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আপনি ঠিকঠাক স্পিডেই তো চালাচ্ছেন। আচ্ছা, বলছি কতদিন করছেন এই কাজ? এই বছর 2 হবে ম্যাম। আর একরকম বাধ্যই করতে হচ্ছে আর কি। কি করব বলুন? ও, কেন? টাকাটা খুব দরকার ম্যাম।
টাকা না হলে লোনের বাকি অ্যামাউন্টটা শোধ করতে পারবো না যে। ও লোন, কিসের লোন? আসলে ম্যাম, আমার বাড়ি সোনারপুরে, কিন্তু আদি বাড়ি ছিল বাসন্তীতে। তারপর বাবা কাজকর্মের জন্য এখানে চলে আসে। প্রথমে বাবা মা ভাড়া থাকতো, তারপর বাবা একটা জায়গা কিনে বাড়ি তৈরি করে। আমার জন্ম ওই সেরকম সময় হয়েছিল। বাবা যতদিন বেঁচে ছিল সব ঠিকঠাকই ছিল। তারপর বছর 4 আগে হার্ট অ্যাটাকে বাবা মারা যায়। তারপর জানতে পারলাম এই বাড়ি বানাতে বাবা ব্যাংক থেকে বেশ বড় একটা অ্যামাউন্ট লোন নিয়েছিল। সেটা এতদিনে ইন্টারেস্ট এটসেট্রা সমস্ত কিছু মিলিয়ে যা দাঁড়িয়েছে, আমার আর মার তো মাথায় হাত। বাবার বেশ কিছু সেভিংস ছিল, আর আমার মায়ের টুকটাক সব মিলিয়ে টিলিয়ে আর কি বেশিরভাগটাই শোধ করতে পেরেছিলাম। তারপর দেখলাম চাকরির সাথে আর কিছু না করলে বাকি টাকাটা আর শোধ দেওয়া কোনো মতেই সম্ভব হচ্ছে না। তাই সকালে একটা চাকরি আর রাতে এই কাজ। মোটামুটি লাখখানেক টাকা হলেই পুরো লোনটা শোধ হয়ে যায় আর কি। এই একদিনের মধ্যেই হয়ে যাবে, তখন একটু শান্তি পাবো। ও আচ্ছা, তা কি চাকরি করেন আপনি? চাকরি বলতে সেরকম কিছুই নয়, একটা ছোট প্রাইভেট ফার্মে কাজ করি। মাসে 20,000 টাকা করে মাইনে দেয়, আর তার অর্ধেক তো মায়ের ওষুধ আর ডাক্তারের পেছনেই চলে যায়। বাকি দৈনন্দিন খরচ তো আছেই। তাও চেষ্টা করি যতটা সেভিংস করা যায় আর কি। নিজের শখ আহ্লাদ বলে কিছুই রাখিনি। এখন আমার সব থেকে ইম্পর্ট্যান্ট প্রায়োরিটি হলো বাকি লোনটা শোধ করা আর মাকে সুস্থ করে তোলা, যেভাবেই হোক। ও, আপনার মায়ের কি খুব কঠিন কোনো অসুখ? কঠিন অসুখ বলতে আর্থারাইটিস, বয়স হলে যা হয় আর কি। তাও ওই মাস 4 আগে হাঁটু অপারেশন হয়েছে, এখন অনেকটাই ভালো। ওই সময় খরচ ন্যাচারালি অনেক বেশি ছিল, এখন তাও একটু কম। যাই হোক, আপনি কিছু মনে করবেন না ম্যাম, আমার লাইফের সমস্ত প্রবলেমের কথা আপনাকে বলে বোর করছি হয়তো। আরে না না, একেবারেই না। বরং আপনি আপনার মাকে কতটা ভালোবাসেন, কতটা রেসপন্সিবল আর সিনসিয়ার ছেলে আপনি, সেটা জানতে পারলাম। শুধু যাতে আপনার মায়ের কষ্ট না হয় বা লোনের জন্য ভবিষ্যতে যাতে কোনো রকম সমস্যার মধ্যে না পড়তে হয়, সেই জন্য আপনি প্রতিদিন যে কষ্টটা করছেন, সত্যি আপনাকে স্যালুট। এ বাবা, ছিছি ম্যাম, আমি তো সামান্য মানুষ, আমাকে আবার স্যালিউট এরকম বলবেন না প্লিজ। না না, কে বললো আপনি সামান্য মানুষ? আপনি একদমই সামান্য নয়, আপনি অসামান্য। আপনি জানেন আপনি যা করছেন, যেভাবে করছেন, কত মানুষ সেটা করার কথা ভাবতেই পারে না। তাদের কাছে নিজের ভালো থাকাটাই সবার আগে। কজন পারবে আপনার মতো নিজের সব শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে এরকমভাবে পরিশ্রম করতে? নিজেকে কখনো ছোট ভাববেন না, বুঝলেন? সবসময় নিজেকে বলবেন, আই অ্যাম দ্য বেস্ট। নট দ্য ওনলি বেস্ট, বাট আই অ্যাম দ্য বেস্ট। দেখবেন আরও অনেক বেশি মোটিভেটেড ফিল করবেন। থ্যাংক ইউ ম্যাম, সত্যি আসলে এরকমভাবে আমাকে আগে কেউ বলেনি। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস ম্যাম, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। আপনি সত্যি খুব ভালো, খুব। আরে ধুর, কী যে বলেন, ওসব ছাড়ুন। আপনি কোন সালে পাস আউট, মানে গ্র্যাজুয়েশন কোন সালে? আমি 2019-এ কেমিস্ট্রি অনার্স। জানেন, আমার স্বপ্ন ছিল বলছি কেন, এখনও একটাই স্বপ্ন আমার, যে আমি টিচার হব, ছাত্রছাত্রীদের পড়াবো, তাদের সঠিক পথ দেখাবো। ওরাই তো আমাদের ভবিষ্যৎ। কিন্তু ভাগ্য দেবতা বোধ হয় আমার ওপর খুব একটা সদয় নন। গত মাসে একটা ইন্টারভিউ দিলাম, এখনও রেজাল্ট আসেনি। দেখা যাক। এর আগে 2 বছর পরীক্ষা দিয়েছি পরপর, কতগুলো স্কুলে ইন্টারভিউ দিয়েছি তার ইয়ত্তা নেই। কারা যে মাঝখান থেকে সুযোগ পেয়ে গেল, আর আমি এত চেষ্টা করেও। ভাববেন না, দেখবেন হয়তো এইবারেরটাতেই পেয়ে গেলেন। অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট, বুঝলেন? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনি চাকরি করেন তো, যেখান থেকে আপনাকে পিক করলাম, ওইটা বোধহয় আপনার অফিস না? হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি আসলে অ্যাজ আ কনসালটেন্ট কাজ করছি ওখানে। তা প্রায় 3-4 বছর তো হয়েই গেল। বাহ, খুব ভালো। আপনি কত সালে পাস আউট ম্যাম? আমিও সেম 2019, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আরে বাস, এ তো দারুণ ব্যাপার।
তাহলে তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা ব্যাচমেটই হলাম। হ্যাঁ একদম। আচ্ছা, আপনি যদি স্কুলের চাকরিটা পেয়ে যান তাহলে আপনার ওই ফার্মের চাকরিটা ছেড়ে দেবেন তো? অফকোর্স, সে আর বলতে। যে কাজ করতে একেবারেই ভালো লাগে না, তাই যদি দিনের পর দিন করতে হয়, এর থেকে খারাপ বোধ হয় আর কিছু হতে পারে না। স্কুলের চাকরিটা পেলে না আমি এসব সব ছেড়ে দেবো, নেহাত চাকরিটার জন্যই। বুঝেছি। আচ্ছা ম্যাম, এত রাতে আপনার অফিস ছুটি হলো কেন? আসলে একটা স্পেশাল প্রজেক্টের দায়িত্ব পড়েছে আমার ওপর, তাই এই সপ্তাহটা পুরোটা এরকমই কাটবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। সত্যি আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আর আপনি খুব 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 ভালো। থ্যাংক ইউ। আর আপনিও খুব ভালো। এই যে ম্যাম, পৌঁছে গেছি আমরা। এইটাই আপনার বাড়ি বুঝি? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। বাইক থেকে নেমে হেলমেটটা খুলে অগ্নিজিতের হাতে দেয় বৃষ্টি। এলোমেলো চুল তার সারা মুখে এক বিচিত্র সৌন্দর্য এনে দিয়েছে। হেলমেট খোলার পর হাওয়ায় সেগুলি অবিন্যস্তভাবে উড়তে থাকে। অগ্নিজিতও তার হেলমেট খুলে এই দৃশ্য দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বৃষ্টির ঘন কালো দুই চোখে হালকা কাজলের রেখা স্পষ্ট। সেই দুই চোখের ওপর হাওয়ায় এসে পড়া অবিন্যস্ত চুল ঠিক করতে থাকা বৃষ্টিকে মুগ্ধ চোখে দেখতে থাকে অগ্নিজিৎ। নিজের চুল ঠিক করে নিয়ে অগ্নিজিতের দিকে তাকায় বৃষ্টি। সত্যি বাইকে ওঠার আগে তার চোখে যতটুকু পড়েছিল তা কিছু ভুল ছিল না। ছেলেটার মুখটা ভারী মিষ্টি, দুই চোখে শিশুর ন্যায় সারল্য, আর চোখের মণি দুটি গভীর। কিছুক্ষণ দুজনে একে অপরের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। হঠাৎ যেন অগ্নিজিৎ সম্বিত ফিরে পেয়ে বলে, আমি তাহলে আসি ম্যাম, গুড নাইট। আবার হয়তো দেখা হবে খুব শীঘ্রই। নিশ্চয়ই, দেখা হলে আমি তো খুব খুশি হব। গুড নাইট। হ্যাঁ, সাবধানে চালাবেন গাড়ি। এই বলে মিষ্টি হাসি হেসে নিজের বাড়ির দিকে পা বাড়ায় বৃষ্টি। পরের দিন প্রায় একই সময়ে কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে বৃষ্টি দেখে অগ্নিজিৎ হাসি মুখে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টি খানিকটা বিস্মিত, কিন্তু হাসি মুখেই এগিয়ে যায় তার দিকে। অগ্নিজিৎ লক্ষ্য করে হাঁটার সময় বৃষ্টির ডান পাটা একটু যেন খুঁড়িয়ে হাঁটছে। সেটা লক্ষ্য করেই সে বলে, ম্যাম, আচ্ছা আপনার পায়ে কি চোট লেগেছে? আরে না না, সেরকম কিছু না। আর এসব ম্যাম ট্যাম বলা দরকার নেই, বুঝেছো? আমাকে তুমি নাম ধরেই রাখতে পারো। কিন্তু আমি তো আজকে কোনো রাইড বুক করিনি। তা তুমি এখানে? না, আসলে গতকাল আপনি মানে তুমি বললে না যে এই সপ্তাহটা তোমার কাইন্ড অফ এরকমই চলবে, তাই চলে এলাম আর কি। আসলে গতকাল তোমার সাথে কথা বলে খুব ভালো লেগেছে, তাই মানে তুমি যদি কমফোর্টেবল না হও তাহলে বলতে পারো, আমি তাহলে। হয়েছে, নাও, এই যে তোমাকেই বুক করলাম, এই ওটিপি, এবার চলো। না, কিন্তু বুক করার তো দরকার ছিল না, আমি এমনিই তোমাকে পৌঁছে দিতাম। আরে বাবা, এই এতটা রাস্তা কি পেট্রোলের টাকাটা নিজের পকেট থেকে দিতে? সেটা হচ্ছে না কিন্তু। এবার যাবে নাকি বলো, না হলে আমি অন্য ব্যবস্থা করে নিচ্ছি।
না না ম্যাম, মানে বৃষ্টি, তুমি বসো। হাসি মুখে বাইকে উঠে বসে বৃষ্টি। বাইক চলতে শুরু করে। বিশ্বকাপ দেখলে? ও বাবা, সে আর বলতে, 4 বছরে একবার বিশ্বকাপ হয়, না দেখলে হয় বলো তো? তুমি কোন টিম? আমি বরাবর আর্জেন্টিনা। বাবা মারাদোনার বড় ভক্ত ছিল। আর তুমি? ও, আই এম সরি, এবারের ফাইনালটা আর হলো না। আমি ফ্রান্স। হ্যাঁ, ফাইনালটাতে ভালো খেলেনি এবারে। যাই হোক, বেশ ভালোই হিস্ট্রি আমাদের দুটো টিমের মধ্যে, কিন্তু এবারেরটায় তো আর মুখোমুখি দেখা হলো না। স্পেন খুব ভালো খেলেছে, কি বলো? হ্যাঁ, স্পেন খুব ভালো টিম, খুব ভালো খেলেছে। ওরা এবারে বিশ্বকাপটা ডিজার্ভ করতো, যেভাবে খেলেছে, ফ্রান্সকে যেভাবে হারালো। আর শুধু আমি একাই বা কেন, তোমার দলকেও তো। হ্যাঁ, সত্যিই তাই। ও হ্যাঁ, একটা ভালো খবর আছে জানো? তাই? কি খবর? স্কুলের চাকরিটা পেয়ে গেছি জানো, আজ সকালেই জানতে পারলাম। সত্যি আমি যে কি খুশি আর শান্তি পেয়েছি তোমায় বলে বোঝাতেই পারবো না। ওমা, তাই? এ তো দারুণ খবর। দেখেছো, আমি তোমায় বলেছিলাম না তুমি ঠিক পেয়ে যাবে। আমার কথাটাই শেষমেশ মিললো তো। সে আর বলতে, তোমায় যে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। আরে আমাকে ধন্যবাদ দিতে হবে না, সব পরিশ্রম কষ্ট এসব তো তুমিই করেছো। আচ্ছা, কিছু যদি মনে না করো একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, বলো না। মানে আমরা কি বন্ধু হতে পারি? মানে ধরো, তোমার যদি কোনো আপত্তি না থাকে আর কি। আসলে আমার বন্ধু বা নিজের বলতে সেরকম তো কেউ নেই মা ছাড়া। একটু মন খুলে কথা বলা বা গল্প করার মতন কোনো মানুষই নেই। কিন্তু গতকাল তোমার সাথে আলাপ হওয়ার পর আমার সত্যিই খুব ভালো লেগেছে। তাই যদি তোমার কোনো আপত্তি না থাকে আর কি, মানে তোমার কি মনে হয় আমরা এখনো পরস্পরের বন্ধু হয়ে উঠতে পারিনি? বন্ধু না হলে নিজের ব্যাপারে এরকম এত কিছু সহজে শেয়ার করা যায় বুঝি? না, আসলে গতকালই তো সবে আমাদের আলাপ হয়েছে, কিন্তু তোমার সাথে কথা বলে আমার কেমন যেন মনে হয় এই মানুষটার সাথে নির্দ্বিধায় সব কিছু খুলে বলা যায়, তাই আর কি। বুঝেছি, সত্যি বলতে আমারও তাই মনে হয়েছে। ও বাহ, তাহলে তো ভালোই। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাবা, এখন থেকে এত খোঁজ খবর? না না, আমি আসলে এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা যাকে বাদ দাও, একটা অন্য প্রশ্ন করি। তুমি গতকাল আমার সাথে এতটা পথ চলে এলে এরকম কমফোর্টেবলি, আজও যাচ্ছ, তোমার অন্যরকম কিছু মনে হয়নি? মানে এত রাতে একা তুমি আর আমি। শোনো, এই পৃথিবীতে না এখনো অনেক ভালো মানুষ রয়েছে, আমি জানি সেটা। এই যে তুমি কত সাবধানে গাড়ি চালাও, কত ভালো গল্প করো। আচ্ছা, বাই দ্য ওয়ে, বাইক চালানো শিখলে কোথা থেকে? বাবার কাছ থেকে। আমার দাদুর বাড়ি থেকে বিয়েতে বাবাকে একটা বাইক দিয়েছিল, সেখান থেকেই শেখা আর কি। সেই বাইকটি প্রথম। কত ভালো ছোটোবেলার স্মৃতি আছে জানো। আমরা 3 জন একসঙ্গে বাইকে করে কত জায়গায় ঘুরতে যেতাম, দুর্গাপুজোয় রোজ বেরোতাম। তারপর বড় হয়ে যখন সপ্তপদী দেখলাম, তখন বাবা মা বাইক নিয়ে বেরোলেই এই পথ যদি না শেষ হয় সিকোয়েন্সটা ভাবতাম। সত্যি কী যে মজা হতো, বাবা মা একসাথে বাইকে যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে এই গানটা চলছে। আর জানো, আমার বাবা মায়ের জুটি ছিল দেখার মতো, দুজনে দুজনকে এত ভালোবাসতো, মানে কি করে বোঝাবো তোমাকে। চাকি সত্যি এরকম কল্পনা করে কত দিন যে একা একা কত আনন্দ পেয়েছি, কোনোদিন কাউকে বলেই বোঝাতে পারবো না। বাহ, দারুণ ব্যাপার। কিন্তু আমার বাবা মায়ের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, বরং বেশি বই কম নয়। বাবা আমাকে কত গল্প করেছে জানো নিজের কলেজ লাইফের। এত রোম্যান্টিক ছিল বাবা, আর ফানিও। আমার মাকে তো খালি গায়ে হাফ প্যান্ট পরে প্রপোজ করেছিল।
ভাবতে পারছো? আর তার মধ্যে সেদিন নাকি অসম্ভব বৃষ্টি হচ্ছিল। মায়ের সাথে বাবার কিছু একটা বিষয় নিয়ে বোধহয় মনোমালিন্য চলছিল। মা বলেছিল মা নাকি শহর ছেড়ে চলে যাবে। এই শহরে মাকে নাকি কেউ ভালোই বাসে না। মায়ের এক বান্ধবীকে দিয়ে মা বাবাকে এটা বলে পাঠিয়েছিল বাড়িতে। বাবা তখন তো হাফ প্যান্ট পরে বাড়িতে ক্রিকেট দেখছে। ওই কথা শুনে তো বাবা ওই অবস্থাতেই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছে। মায়ের বাড়িতে গিয়ে আমার দাদু দিদার সামনে মাকে প্রপোজ করেছিল। সারা গা হাত পায়ে তখন কাদা জল। ওই অবস্থায় বাবা মাকে বলেছিল, শুধু এই শহরে নয়, এই গোটা পৃথিবীতে যদি তোমার সব থেকে বেশি কেউ ভালোবাসে সেটা আমি। আর আমি আমার ভালোবাসার মানুষকে কোথাও যেতে দেব না। আমায় তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আরও কত কি যে বলেছিল, মানে ভাবতে পারছো তখনকার সময় এরকম কেউ ভাবতে পারে? হ্যাঁ বাবা, এ তো পুরো সিনেমা। ভাবা যায়? হ্যাঁ সত্যি তোমার বাবার সাহস আছে বলতে হবে। আরে সাহস বলে সাহস। আরও শোনো না, এর পরের 3 দিন যেন অগ্নিজিতের জীবন স্বপ্নের মতন অতিবাহিত হয়। এত অল্প সময়ে তার আর বৃষ্টির মধ্যে এরকম গভীর সম্পর্ক যে গড়ে উঠতে পারে সেটা বোধহয় ওদের দুজনের কেউই ভাবেনি। ওরা দুজন কি এখন একে অপরকে বন্ধুর থেকেও বেশি কিছু ভাবে? নইলে গতকাল... আচ্ছা তুমি এতদিন বাইক চালাচ্ছ, কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি? গাড়ি চালায় আর অ্যাক্সিডেন্ট হয়নি এরকম মানুষ বোধহয় খুব কমই আছে। তবে আমি সেই দলের নই। এই যে আমার বাম হাতের কনুইয়ের দিকটা দেখো, ওই যে দাগটা দেখছো, ওটা সেলাইয়ের দাগ। 3টে স্টিচ পড়েছিল ওখানে। বাম পায়েও বেশ চোট লেগেছিল। ভাগ্য ভালো হেলমেট পরা ছিল। হেলমেট না পরে আমি কখনোই বাইক চালাই না, সে যতই কাছে বা দূরে যাই না কেন। ওই দিন হেলমেট না থাকলে আজ যেই এত বকবক করছি তোমার সাথে, এটা সম্ভবই হতো না। ও, তুমি যে বললে চাকরি ছেড়ে দিয়েছো, তারপরে এই পার্ট টাইম রাইডের কাজটাও ছেড়ে দিয়েছো, তাহলে আজ তুমি এমনি এমনি চলে এলে? হ্যাঁ, মানে তুমি এত রাতে একা ফিরবে, কাকে না কাকে বুক করবে, তার চেয়ে আমি গেলে একটু নিশ্চিন্ত আর কি। আর এই কয়েকদিনই তোমার অফিস থেকে তোমার বাড়ি অবধি যে জার্নিটা, সেটা এতই এনজয় করছি যে বলতে পারো একরকম অপেক্ষাই করছিলাম কখন সময় আসবে আর যাব তোমায় পিক করতে। আচ্ছা কিছু যদি মনে না করো, মানে অনেস্টলি খোলাখুলি একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। এই যে তুমি রোজ আমাকে নিয়ে এই সময় একা ফেরো, তোমার মাথায় কোনোদিন অন্য কোনো আইডিয়া আসেনি? পাগল নাকি? দেখো, আমি আর যাই হোক এসব ব্যাপারে সম্পূর্ণ সচেতন। কনসেন্ট ছাড়া কোনো কিছু হওয়াতে বা করাতে আমি অন্তত নেই। আর আজ পর্যন্ত এমনি ওসব তো ছেড়েই দিলাম, কোনো সমবয়সী মেয়ের হাত ধরে হাঁটছি এরকম কিছুই আমার সাথে হয়নি। মানে এসব ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতাই নেই। তাই তুমি যা বলতে চাইছো ওসবের কোনো প্রশ্নই ওঠে না। আর আমি তোমাকে রেসপেক্ট করি বৃষ্টি। তোমার থেকে এই কদিনে কত কিছু শিখলাম জানো। নিজেকে আন্ডার এস্টিমেট না করা শিখলাম, সব সময় পজিটিভ থাকা শিখলাম, এইমিং অ্যান্ড হোপিং ফর দ্য বেস্ট শিখলাম। এরকম আরও কত ছোট বড় জিনিস তোমার থেকে শিখেছি তুমি জানো। আর তাছাড়াও আমি তোমাকে খুব... হ্যাঁ বলো, তুমি আমাকে খুব... কি কি বলছো? যা, কি হলো, চুপ করে গেলে যে? বলবে তো? না মানে তুমি খুব ভালো, ওটাই বলছি আর কি। গাড়ির আয়নায় তাকিয়ে অগ্নিজিৎ দেখে অদ্ভুত দৃষ্টিতে বৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। খুব বেশিক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে থাকা সম্ভব হলো না অগ্নিজিতের। ওই কাজল পরা 2 চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে যে অগ্নিজিতের সবটা ফাঁকা হয়ে যায়, হারিয়ে যাবে সে। না, এখন বাইক চালানোতে ফোকাস করতে হবে। তার উপর বৃষ্টি হয়ে আজ রাস্তা ভিজে, খুব সাবধানে চালাতে হবে তাকে।
খানিকক্ষণের নীরবতার পর হঠাৎ বৃষ্টি বলল, আচ্ছা বলছি তোমার কোনো বান্ধবী বা গার্লফ্রেন্ড নেই? আর একটু হলে তো হাতটা কেঁপেই যেত। কোনো রকম সামলে অগ্নিজিৎ বলল, না। কেন? এই রে, সেটা তো ভেবে দেখিনি আসলে। হয়তো আমাকে কারোর পছন্দ হয় না বা ভালো লাগে না, সেরকম আহামরি কিছু দেখতেও তো নই। আর সত্যি বলতে কখনো সেরকমভাবে ভেবেও দেখিনি। হয়তো সঠিক মানুষটার আসার সময়ই হয়নি এখনো। আর যদি সঠিক মানুষটা কোনোদিনও না আসে? তাহলে আর কি, যেভাবে জীবনের 28 বছর কাটলো সেভাবেই পরের 28 বছরও কাটিয়ে দেবো। আর সঠিক মানুষটা যদি ইতিমধ্যেই এসে গিয়ে থাকে? তাহলে তাকে যেতে দেবো না। যাই হোক, বাদ দাও। তোমারও তো নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে। এই বলে অগ্নিজিৎ আরও একবার গাড়ির আয়নায় চোখ রাখে, দেখে বৃষ্টি ওর দিকেই এক দৃষ্টে তাকিয়ে আছে। খানিকক্ষণ কি যেন ভেবে বৃষ্টি বলল, ইয়েস, আই ডু হ্যাভ আ বয়ফ্রেন্ড। এই কথা শোনার পর অগ্নিজিতের মুখের অভিব্যক্তি বৃষ্টির চোখ এড়ালো না। এরকমই কিছু রিয়াকশন কি আশা করছিল সে? ক্ষণিকের জন্য অগ্নিজিতের মুখ হতাশা ও খানিকটা কষ্টে যেন ভরে উঠেছিল। তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়েও বলল, ও বাহ, আমি তাই এক্সপেক্ট করেছিলাম। তোমার বয়ফ্রেন্ড না থাকাটাই খুব আনইউজুয়াল হতো আমার কাছে। কেন? যদি সত্যি আমার বয়ফ্রেন্ড না থাকতো তাহলে কি করতে? একটু অপ্রস্তুত হয়ে ঢোক গিলল অগ্নিজিৎ। তারপর বলল, না মানে এমনি, কী বার করতাম, এমনি বলছি আর কি। এই যে এসে গেছি তোমার বাড়ি। আজ সকাল থেকেই অগ্নিজিতের মনটা কেমন যেন কু ডাকছে। গতকালের এই শেষ কথোপকথনের পর কেমন এক অদ্ভুত আবেশে যেন জড়িয়েছিল সে। মায়ের শরীরটা হঠাৎ একটু খারাপ হওয়ায় মাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে মালতী মাসির দায়িত্বে রেখে বেরোতেই অনেকটা দেরি হয়ে যায়। তাই ঠিক সময় পৌঁছাতে পারেনি বৃষ্টির অফিসের সামনে। যখন সে গিয়ে পৌঁছালো তখন রাত 1:30। বৃষ্টির মিসড কলগুলো ধরতে পারেনি সে। এখন ঘুরিয়ে ফোন করলে অগ্নিজিৎ শুনল, দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি সুইচড অফ, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। বারবার চেষ্টা করলেও সেই একই যান্ত্রিক কণ্ঠই শুনতে পেল সে। তাড়াতাড়ি লোকেশন ট্র্যাকারটা অন করে অগ্নিজিৎ দেখলো লাস্ট লোকেশন পার্ক সার্কাসের কাছাকাছি একটা জায়গায়। কপালে চিন্তার ভাঁজ পড়ল অগ্নিজিতের। সে যা সন্দেহ করেছে তাই যদি সত্যি হয়, না আর দেরি করা চলবে না। তাড়াতাড়ি বাইক ছুটিয়ে দিল সে। প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর অগ্নিকে ফোনে না পেয়ে শেষমেশ বাধ্য হয়ে অন্য একজন রাইডার বুক করেছিল বৃষ্টি। খানিকক্ষণ পর একটা বাইক এসে থামলো তার সামনে। বাইক আরোহী চেহারাটা কেমন যেন চেনা চেনা ঠেকে বৃষ্টির, একটু যেন অস্বস্তিও হয়। ওটিপি নাম্বার বলে বাইকে উঠে বসে বৃষ্টি। বাহক চালাতে শুরু করে। খানিকটা যাওয়ার পর বৃষ্টির মনে হয় তারা ঠিক রাস্তা ছেড়ে যেন অন্য কোনো একটা রাস্তা দিয়ে চলছে। আর এই রাস্তাটা তার বড়ই চেনা। এটা আর যাই হোক গড়িয়া যাওয়ার রাস্তা নয়, এই রাস্তা পার্ক সার্কাসের দিকে যাচ্ছে। হঠাৎ এক প্রবল ভয়ের সন্দেহ চেপে বসে বৃষ্টির মনে। সে তাড়াতাড়ি বলে ওঠে, দাদা আপনার সামনে তো কোনো ম্যাপ খোলা দেখছি না, আপনার ফোন কোথায়? আর এটা কোন রাস্তায় যাচ্ছেন আপনি? আমাদেরও সব ম্যাপ ফ্যাপ লাগে না ম্যাম,
সব রাস্তা আমাদের যে মাথায় যাকে বলে কি বলে ওটাকে প্রিন্টেড, একদম প্রিন্টেড। এইবার বুঝতে পেরেছে বৃষ্টি যে চেহারায় বেশ খানিকটা পরিবর্তন আসলেও গলার স্বর সেই একই রকম। এতক্ষণ মাস্ক পরে থাকায় আর হেলমেট পরে থাকায় বৃষ্টি ভালো ঠাউর করতে পারেনি, তার উপর চোখে চশমা। কিন্তু এবার বৃষ্টি বুঝেছে, সবটা পরিষ্কার ওর কাছে। বৃষ্টির জীবনের এক অভিশপ্ত অধ্যায়। দীপ, তুমি তুমি এখানে কিভাবে? বাইক থামাও দীপ, আমি নেমে যাব। বাইক থামাও বলছি। বাইক থামানোর জন্য তো চালানো শুরু করিনি সোনামণি, আগে গন্তব্যে পৌঁছই, তারপর নিশ্চয়ই বাইকও থামবে। আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই দীপ। হাউ ডেয়ার ইউ ডু দিস? বাইক থামাও, না হলে আমি কিন্তু পুলিশ ডাকবো। এই, এই, না, হাত চালাবি না। আশেপাশে তাকিয়ে দেখ, এখানে যদি আমি তোকে খুন করে পুঁতেও দিই, কেউ খুঁজতে আসবে না, এলে পাবেও না। চুপচাপ বস, নইলে কিন্তু আরো বেশি কষ্ট হবে। আর আমি তো তোমাকে কষ্ট দিতে চাই না ডার্লিং। আমি কি তোমাকে কষ্ট দিতে পারি? দেখো কতক্ষণ ধরে বাইকটা চালাচ্ছি তোমায় বসিয়ে, ব্যালেন্স করতে হচ্ছে তো। আমার খারাপ লাগবে না তোমায় কষ্ট দিতে? বাজে কথা সব। খবরদার দীপ, এইসব নামে না তুমি আমাকে ডাকবে না, হ্যাঁ? আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। তুমি কেন বুঝতে চাইছো না সেটা? আমি আমি অন্য কাউকে ভালোবাসি। তোমাকে তো আমি সেদিনই স্পষ্টভাবে জানিয়েছি যে আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক যোগাযোগ রাখতে চাই না। তাও কেন? আর সেই দিনটা তোমার মনে আছে ডার্লিং? কত আশা নিয়ে তোমার বাড়িতে গেছিলাম। আমি জানতাম তুমি সেদিন একা থাকবে, জানো। কিন্তু ভালো করে কিছু করতে পারার আগেই শালা তোমার সেই পাড়ার কে মামা না কাকাকে চলে এলো মুখ তুলে, রাত শালা একদম মুডটাই স্পয়েল করে দিল, বুঝলে তো? এত রাগ হয়েছিল না সেদিন, মাথা থেতলে দিতে ইচ্ছে করছিল, আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তো কি করি বলো তো? তোমাকে পাবো বলে কতদিন ধরে তপস্যা করছি, কিন্তু যেই একটু শালা পেতে শুরু করলাম, তেমনই তুমি আমাকে চড় মেরে বসলে। ডার্লিং শোনো তো, দ্বীপ বসুকে না চড় মারলে তার ফলটা ভালো হয় না। এই দেখো বাইকে বসে আবার তোমার এই জন্যই নিয়ে যাচ্ছি আজকে। তো এখন বলবো না। আমার তো অনেক বড় ক্ষতি এমনি হয়ে গেছে দীপ। আর আর কত ক্ষতি করতে চাও আমার? হ্যাঁ, সেই দিনটা তুমি জানলে খুশি হবে ডার্লিং। তোমার এই যে কি কি ক্ষতি, একটা ভয়ঙ্কর ক্ষতি, যেটাকে ইররিভার্সিবল। হ্যাঁ, মানে ওটার জন্য আমি দায়ী। এই মনে পড়ে সেই দিনটার কথা, তুমি সেই রাস্তা পার করছিলে, আর আমি না পিছন থেকে টুক করে আমি ছিলাম ওটা, তুমি আমাকে দেখতেও পাওনি। আর অন্য কেউ কিছু দেখতে পাক, বুঝতে পারো, কিছু করুক, তার আগে তো যাওয়ার সব হয়ে গেছে। আমিও সুযোগ বুঝে কেটে পড়েছি। কি করবো ভাই, করতে এসেছিলাম, কিছু হয়েছে, অন্য কিছু আমি কি করবো? হোয়াট? কি বললে তুমি? সেদিন তুমি আমাকে ধাক্কা দিয়েছিলে? কেন করলে এরকম তুমি আমার সাথে? দীপ, আমি কি ক্ষতি করেছিলাম তোমার? দুনিয়ায় তো আরো হাজারটা মেয়ে আছে, একজনের সঙ্গে সম্পর্ক না থাকলে তোমার এমন কি ক্ষতি হবে? হ্যাঁ, আরে ডার্লিং, সেই একজন তো আর জেসে নয়, সে তো আমার সোনামণি। এই তো তুমি, তোমাকে পেছনে বসি, এই জন্যই তো পালাচ্ছি। অনেক দিন ধরেই তো সেই সুযোগটার জন্য বসছিলাম, কবে যে তোমায় নিজের হাতে এই মুঠোতে ক্লাচ। হ্যাঁ, মানে ওই আর কি, সেদিনকেই তো আমার এই হার্টের ইচ্ছাটা পূর্ণ হবে। সেই দিনটা আজকেই গো, আজকেই। আর আজকের পরেই তোমার মুক্তি বেবি, একদম একেবারে জীবন থেকে। বৃষ্টি, ভয় পেও না, আমি আসছি। বৃষ্টি, ভয় পেও না, আমি আসছি। হঠাৎ বহুদূর থেকে যেন কয়েকটা কথা ভেসে এলো। বৃষ্টি আর দ্বীপ দুজনেই চমকে পেছনের দিকে তাকিয়ে দেখল একটা হলুদ বিন্দু দ্রুত গতিতে তাদেরই দিকে এগিয়ে আসছে। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে তাকে, হলুদ আলোটা সামনের হেডলাইট। একটা বাইক দ্রুত গতিতে এগিয়ে আসছে ওদের বাইকটার দিকে। দূরত্ব ক্রমশই কমছে। বাইক আরোহী এক সবল যুবক,
ঘামে ভিজে তার জামা শরীরের সাথে সেঁটে গেছে, আর তাতে তার 2 হাতের স্ফীত বাইসেপস স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই মানুষটাকে বৃষ্টি খুব ভালোভাবেই চেনে। অগ্নি, হ্যাঁ, তার অগ্নি আগুনের গোলার মতো তাদের দিকেই ধেয়ে আসছে, আর তার কোনো ভয় নেই। গাড়ি থামা শয়তান, বৃষ্টিকে ছেড়ে দে বলছি, নইলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ছেড়ে দে। ওই এ মশা, এ তোমার নতুন বয়ফ্রেন্ড? আচ্ছা আচ্ছা আচ্ছা, আয় 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 মশা, আয় আয়, দেখি তোর মধ্যে কত দম আছে। এই সারা দীপ বসু আর তার বাইকের সঙ্গে পাঙ্গা নিবি? আয় আয় মশা, আয়, এ দেখ হাত ছেড়ে পিষে দেব, আয়। বৃষ্টির মনে অগ্নিকে দেখে যেটুকু আনন্দর উদয় হয়েছিল তা এবার নিমেষে চরম ভয়ে পরিণত। দীপকে সে খুব ভালো করেই চেনে। বলা ভালো, দীপের বাইকে নানাবিধ স্টান্ট করার ক্ষমতা সে খুব ভালোই জানে। এভাবেই তো প্রথমে তাকে ইমপ্রেস করার চেষ্টা করেছিল দীপ। কিন্তু তাহলে অগ্নির যে ভারী বিপদ। না না, বৃষ্টি তার নিজের জন্য অগ্নির কোনো রকম ক্ষতি হতে দিতে পারে না। দীপ, আমার কথাটা শোনো, ওর কোনো দোষ নেই। তুমি তুমি প্লিজ কিছু করো না ওকে। আমার কথাটা প্লিজ একবার শোনো, প্লিজ। অগ্নির বাইক ওদের খুব কাছাকাছি এসে পড়েছে। ভয় পেও না বৃষ্টি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না। সামনে তাকিয়ে দেখো। অগ্নির এই কথা শুনে বৃষ্টি আর দীপ সামনে তাকিয়ে দেখলো দুটো পুলিশের জিপ সাইরেন বাজিয়ে ওদের দিকে এগিয়ে আসছে। এতক্ষণ ওরা কেউ এটা লক্ষ্য করেনি, কিন্তু এরপর দীপ এমন এক কাণ্ড করল যার কথা কেউই স্বপ্নেও কল্পনা করেনি। সামনে থেকে এগিয়ে আসা পুলিশের জিপ দুটোকে অদ্ভুত কৌশলে পাশ কাটিয়ে খানিকটা এগিয়ে বাইকের পেছনের চাকাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডান দিকে প্রচণ্ড স্পিডে ঘুরিয়ে রাস্তার মাঝে এনে ব্রেক কষল দীপ। এই প্রবল ঝাঁকুনিতে পিছনে বসে থাকা বৃষ্টি শূন্যে লাফিয়ে ওঠে। এবার তো সোজা গিয়ে পড়বে পিচ বাঁধানো রাস্তার উপর। এই তবে বৃষ্টির জীবনের নীতি। চোখ বন্ধ করে ফেলে বৃষ্টি। নিজের ভবিতব্যকে একরকম যেন মেনেই নিয়েছিল সে, কিন্তু হঠাৎ যেন বৃষ্টি এক প্রবল ঝাঁকুনি অনুভব করলো। চোখ খুলে দেখলো তার পিঠ আর কোমরের নিচে 2 বলিষ্ঠ হাত, আর তার ঠিক পাশে হেলমেট মাথায় রাস্তার ওপর পড়ে আছে অগ্নি। দীপ পুলিশের জিপ দুটোকে পাশ কাটিয়ে বেরিয়ে এলে অগ্নিও তাই করে। তারপর দীপকে ওইভাবে গাড়ির পেছনে চাকা ঘোরাতে দেখে মুহূর্তে সবটা অনুমান করে নেয় অগ্নি। দীপের বাইকের থেকে হাত 4 দূরে বাইক ফেলে সজোরে দৌড় লাগিয়ে বাইকের পেছন থেকে ছিটকে ওঠা বৃষ্টিকে 2 হাতে লুফে নিয়ে মাটিতে পড়ে যায় সে। ভাগ্যিস মাথায় হেলমেট ছিল, নইলে মাথায়ও গুরুতর চোট লাগত। বৃষ্টির চোখে জল। এক দৃষ্টে সে তাকিয়ে থাকে অগ্নির দিকে। তাড়াতাড়ি অগ্নি বৃষ্টিকে ধরে সাবধানে দাঁড় করিয়ে দেয়। তুমি ঠিক আছো তো বৃষ্টি? কিছু হয়নি তো তোমার? বৃষ্টি অগ্নিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অগ্নি বৃষ্টির মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। ভয় পেও না বৃষ্টি, আমি আছি, তোমার কোনো ভয় নেই, আমি আছি তো। এই দৃশ্য দেখে দীপের সারা শরীর রাগে জ্বলে ওঠে। বাইকের অ্যাক্সেলারেটর পুরো ঘুরিয়ে দেয় সে। আজ একসাথে দুজনকেই বাইকের তলায় পিষে মারবে। প্রচণ্ড দ্রুত গতিতে বাইক এগিয়ে আসতে থাকে। বৃষ্টি আর অগ্নি তখনও কিছুই লক্ষ্য করেনি। হঠাৎ পরপর 2টো গুলির শব্দ পুরো এলাকাটাকে যেন কাঁপিয়ে দিল। চমকে উঠল অগ্নি আর বৃষ্টি। সামনে তাকিয়ে এক বিভৎস দৃশ্য চোখে পড়ল ওদের দুজনের। বাইক থেকে ছিটকে রাস্তার সাইডে পড়ে কাতরাচ্ছে দীপ। 2টো গুলির একটা তার পিঠে আর একটা হাতে লেগেছে। আর ওদের থেকে 10 হাত দূরে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন থানার অফিসার ইনচার্জ। গুলিটা ওনারই চালানো।
তিনজন কনস্টেবল এসে দীপকে তুলে নিয়ে গেল পুলিশ জিপে। সমস্ত ঘটনা পুলিশের সামনে ঘটায় সমস্ত ফর্ম্যালিটিস মিটিয়ে পুলিশ স্টেশন থেকে বেরোতে আধ ঘন্টার বেশি সময় লাগলো না। অগ্নির 2 হাতে ব্যান্ডেজ করতে হয়েছে। ভাগ্যক্রমে চোট গুরুতর নয়, কিন্তু হতে পারত। দীপ পুলিশ স্টেশনে আসার পথেই মারা গেছে। সব ঝামেলা মিটিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এলো বৃষ্টি আর অগ্নি। হ্যাঁ, তুমি সাবধানে ফেরো। আমি বাকি রাস্তাটা নয় একটা ক্যাব বুক করে নিচ্ছি। কখনো না, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে তবে আমার ছুটি। এরকমভাবে বাইক চালানোর অভিজ্ঞতা আমার আগেও আছে, কিছু ভাবনা নেই, চলো। আচ্ছা, একটা কথা, তুমি জানলে কি করে আমি কোথায় কার সঙ্গে আছি? তুমি পরশুদিন তোমার সঙ্গে দ্বীপের সম্পর্ক আর তারপর কি কি হয় সব গল্প করতে করতে এসেছিলে। তখনই বলেছিলে যে ওদের বাড়ি পার্ক সার্কাসে। আজ মায়ের শরীরটা একটু খারাপ করেছিল, তাই ঠিক সময় বেরোতে পারিনি। এসে দেখি তুমি নেই, তোমার ফোনও ধরতে পারিনি। তারপর লোকেশন ট্র্যাক করে দেখলাম তোমার লাস্ট লোকেশন পার্ক সার্কাসের কাছাকাছি একটা জায়গায়। তখনই কেমন যেন একটা সন্দেহ হলো, কারণ তোমার কাছ থেকে যা ঘটনা শুনেছিলাম তাতে মনে হয়েছিল দীপ ছেলেটা একেবারেই সুবিধার নয়। কিন্তু তোমায় বাঁচিয়েছে তোমার এই স্মার্ট ওয়াচটা, ওটা আমাকে তোমার এক্স্যাক্ট লোকেশনটা ধরতে প্রচণ্ড হেল্প করেছে, আর পুলিশকেও ইনফর্ম করতে হেল্প করেছে। ভাগ্যিস ওটা আমার ফোনের সাথে সিঙ্কড হয়েছিল। ও, তোমার ফোনটা পুলিশ উদ্ধার করেছে। 1 সেকেন্ড, এনা। ফোনটা অগ্নির হাত থেকে নিয়ে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইল বৃষ্টি। আজ তুমি নিজের জীবনকে বাজি রেখে যেভাবে আমার জীবন বাঁচালে তা আমি সারা জীবনেও ভুলবো না। শুধু ধন্যবাদ দিয়ে তোমাকে আমি ছোট করতে চাই না, তার থেকেও অনেক বড় কিছু তোমার প্রাপ্য। আশা করি তোমার প্রাপ্য তুমি একদিন ঠিক পাবে। বৃষ্টির এই শেষের কথাগুলো অগ্নি কতটা বুঝলো কে জানে। আস্তে আস্তে বাইকে উঠে বসলো বৃষ্টি। গোটা রাস্তা আর সেরকম কোনো কথা হলো না। বাড়ির কাছে এসে বৃষ্টি বলল, কাল তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। কালকেই প্রজেক্টের লাস্ট দিন, তারপর আবার মর্নিং শিফটে যেরকম কাজ করতাম সেরকমই করব। তুমি রেস্ট নাও ভালো করে। হাতে অনেকটাই তো কেটে গেছে দেখছি। তাও ভালো ফুল স্লিভ জামা পরেছিলে, নইলে যে কি হতো। এই, আমি কি বললাম শুনলে তুমি? না, কই কিছু শুনতে পেলাম না তো। শুধু শুনলাম যে কাল যেন অফিস থেকে বেরিয়ে ঠিক টাইমে তোমাকে দেখতে পাই। অগ্নি, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। আমিও সিরিয়াসলি বলছি, কালকেই তো শেষ দিন, তারপর হয়তো তোমার সাথে আমার আর কোনো দিনই দেখা হবে না। কখন কি হয় কিছু তো বলা যায় না। এতদিন যখন তোমার সাবধানে পৌঁছে দিলাম, কালকের দিনটাও পারবো। তুমি কিছু ভেবো না, কেমন? অগ্নি যদি গাড়ির আয়নার দিকে তাকাতো তাহলে দেখতো বৃষ্টির কাজল কালো 2 চোখের কোলে জল চিকচিক করছে। আজ বৃষ্টির প্রজেক্টের শেষ দিন। একই সময় অফিস থেকে বেরিয়ে এলো, এসে দেখলো অগ্নি দাঁড়িয়ে আছে। এই যে, এখন কেমন আছো? আমি ঠিক আছি। তোমার ইঞ্জুরিসগুলো কেমন আছে দেখি? ভালোই, একদিনে অনেকটাই ইঞ্জুরিজ শুকিয়ে এসছে। না, হেলমেট। সত্যি, তোমার এই হেলমেটটা না থাকলে যে কি হতো। বাবা, সে আর বলতে, বেঁচেই থাকতাম না হয়তো। হঠাৎ অগ্নির মুখ নিজের কোমল হাতে চেপে ধরে বৃষ্টি। খবরদার, এইসব কথা বলবে না, কখনো নয়। আস্তে আস্তে বৃষ্টির হাতটা নিজের হাতে নিয়ে অগ্নি বলল, আচ্ছা বেশ, বলবো না। গাড়ি চলতে শুরু করলো।
বৃষ্টি, বলো। আচ্ছা ধরো আমাদের এই বাড়ি থেকে অফিস ফেরার পথ যদি শেষ না হয়, মানে যদি এইরকমই চলতে থাকি, আমরা চলতেই থাকি, তাহলে কেমন হয়? বাবা, আজকে বিরাট রোম্যান্টিক মুডে মনে হচ্ছে। তাই এই বয়সে সবাই ওরকম নিজেকে একটু আধটু উত্তম কুমার ভাবে, বুঝলে? তাতে ক্ষতি কিছু নেই। না সেরকম কিছু না। যাক গিয়ে বলছি, ওদিকের কেসটা শুনেছো? কি কেস? আরে ওই দীপ বসু, ও কোনোভাবে জানতে পেরেছিল যে তুমি রোজ এই সময়ে অফিস থেকে বাড়ি ফিরছো। তাই গতকাল আমি না আসায় যাকে বুক করেছিলে তাকে মাঝ রাস্তায় আটকে বোধহয় ক্লোরোফর্ম বা ওই জাতীয় কিছু দিয়ে অজ্ঞান করে ও ড্রেস পরে ওরই বাইক নিয়ে তোমার কাছে আসে, যাতে তোমার সন্দেহ না হয়। বাপরে, কিন্তু তুমি অত তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছলে কি করে? কারণ তুমি যখন আমাদের লোকেশন জানতে পেরেছো তখন আমরা অলরেডি পার্ক সার্কাসে ঢুকে গেছি। আসলে যা আজ পর্যন্ত কোনোদিনও করিনি, তাই গতকাল করেছি আর কি। কিছু শর্টকাটস আমার জানা ছিল, প্রায় 80 কিলোমিটারের ওপরে স্পিডে গাড়ি চালিয়েছি, আর 3 জায়গায় ট্রাফিক সিগন্যালই মানিনি। এইভাবে না এলে পৌঁছতেও পারতাম না, অনেক দেরি হয়ে যেত। কতবার যে পড়তে পড়তে আর অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচেছি আমিই জানি। যাক গিয়ে, সত্যি এখন যেন এই ব্যাপারটা অসম্ভব বলে মনে হচ্ছে আমার, কিন্তু শান্তি এটাই যে তোমার কোনো ক্ষতি হতে দিইনি। এই যা। কেন? আমার ক্ষতি হলে কি হতো? বৃষ্টি, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারতাম না। বেশ অনেকক্ষণ দুজনেই চুপচাপ থাকার পর অগ্নি গাড়ির কাঁচে দেখলো বৃষ্টি তার সেই 2 ঘন কাজল চোখে ওর দিকেই তাকিয়ে আছে। হঠাৎ বৃষ্টি একটা অদ্ভুত প্রশ্ন করলো, অগ্নি যা একেবারেই আশা করেনি। তুমি আমাকে ভালোবাসো? এই প্রশ্নে অগ্নির হাত দুটো যেন একটু কেঁপে গেল, আর একটু হলেই হয়তো দুজনে পড়ে যেত বাইক থেকে, যদি না অগ্নি তাড়াতাড়ি সামলে নিত। আরে আরে সাবধানে, কালকে এত রিস্ক নিয়ে আমাকে বাঁচিয়ে আজ এইভাবে ফেলে দেওয়ার প্ল্যান করছো? না আসলে তুমি হঠাৎ এরকম প্রশ্ন করবে আমি বুঝতে পারিনি, তাই একটু চমকে উঠলাম আর কি। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয় অগ্নি। দেখো বৃষ্টি, তুমি তো সবই জানো, আমি আর আলাদা করে তোমায় কি বলবো? আমি সব জানি? কই, আমি কিছু জানি না তো। কি জানার কথা বলছো? কিন্তু তোমার তো বয়ফ্রেন্ড রয়েছে। হ্যাঁ, তো তাতে কি? আমি জিজ্ঞেস করছি তুমি আমাকে ভালোবাসো কিনা। সেটা বলবে কোথায় তা না, তুমি সব জানো। এই বলে বেশ নিরিবিলি জায়গায় পৌঁছে বাইক থামায় অগ্নি। এই জায়গাটা বেশ শান্ত, 2 পাশে বিস্তীর্ণ মাঠ, তার মাঝে এই রাস্তা। একটু কষ্ট করে নামো। দুজনেই বাইক থেকে নেমে এলো। চাঁদের আলোয় চারিদিক ভেসে যাচ্ছে, তার সঙ্গে বেশ একটা ঠান্ডা হাওয়া, বড়ই মনোরম পরিবেশ। দুজনে খানিকক্ষণ নীরবে রাতের প্রকৃতির এই অসম্ভব সুন্দর রূপকে উপভোগ করার পর হঠাৎ অগ্নি বলল, গতকাল আবেগের বশে আমি তোমায় জড়িয়ে ধরেছিলাম অনুমতি ছাড়াই, কিন্তু এখন জানতে চাই তোমার ডান হাতটা একটু ধরতে পারি? আস্তে আস্তে নিজের ডান হাতটা অগ্নির দিকে বাড়িয়ে দেয় বৃষ্টি। বৃষ্টির হাতটা নিজের 2 হাতের মধ্যে আলতোভাবে ধরে বৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসে অগ্নি। আমি জানি এখন আমি যা বলবো সেটা শুনে হয়তো তুমি আমাকে খুব খুব খারাপ বা হয়তো পাগল ভাববে, কিন্তু সত্যিটা আমি স্বীকার করে নিতে চাই, তাতে আমিও একটু লাইট ফিল করব। আমি তোমাকে ভালোবাসি বৃষ্টি। আমি জানি তোমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু এই কদিনে যে কয়েক ঘন্টা সময় আমি তোমার সাথে কাটিয়েছি তা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় বলতে পারো, এবং এই সময়টা আমার জীবনে শ্রেষ্ঠ হয়ে থেকে যাবে চিরকাল। তুমি অন্য কারোর সাথে এনগেজড জেনেও আমি তোমাকে ভালোবাসা থেকে নিজেকে আটকাতে পারিনি। তবে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসায় কোনো অন্যায় বা পাপ আছে বলে আমার মনে হয় না। তোমার থেকে আমি অনেক কিছু শিখেছি একদিনে, শিখছিও। আমার মনে তোমার প্রতি অসীম শ্রদ্ধা আর ভালোবাসা ছাড়া কিছুই নেই। আমি জানি আমার এই ভালোবাসার কোনো পরিণতি বা ভবিষ্যৎ নেই, কিন্তু তাও
সত্যিটা স্বীকার করতে আমার কোনো ভয় নেই। এরপর তুমি চাইলে আমার সঙ্গে যোগাযোগ নাও রাখতে পারো। এমনিতেও আজই হয়তো তোমার আর আমার শেষ দেখা, কিন্তু তোমার এক বন্ধু হিসেবে যদি তোমার জীবনে থাকতে পারি, সেটাই আমার কাছে একটা বিরাট প্রাপ্তি হবে। হ্যাঁ বৃষ্টি, তুমি ঠিকই অনুমান করেছ, আমি তোমাকেই ভালোবাসি, খুব 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 ভালোবাসি। ব্যাস, আমার এটুকুই বলার ছিল। আস্তে আস্তে উঠে দাঁড়ায় ও, বৃষ্টির হাতটা আস্তে আস্তে ছেড়ে দেয়। অগ্নি ভাবতে পারেনি বৃষ্টি ওর দুই চোখের দিকে তাকিয়ে সব কথা এত সহজে বলে দিতে পারবে, কিন্তু সত্যের জোর তাকে দিয়ে সেই আপাতভাবে অসম্ভব মনে হওয়া কাজকে বাস্তবায়িত করিয়ে দিয়েছে। বৃষ্টি এতক্ষণে এক দৃষ্টে অগ্নির দিকে তাকিয়েছিল। সে দৃষ্টিতে যে ঠিক কী ছিল তা অগ্নির পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু এরপর বৃষ্টি এমন একটা কাজ করলো যার জন্য অগ্নি একেবারেই প্রস্তুত ছিল না। বৃষ্টি হঠাৎ অগ্নির খুব কাছে এগিয়ে এলো। অগ্নি কিছু বোঝার আগেই বৃষ্টির দুই নরম ঠোঁট ওর দুই ঠোঁটে স্পর্শ করে। চারিদিকের ঘন কৃষ্ণবর্ণ আকাশ, আকাশের বুকে থাকা এক ফালি চাঁদ, আশেপাশের মাঠ, গাছপালা সবাই সাক্ষী থাকে এই ভালোবাসার মুহূর্তের। অগ্নির জীবনে এই অভিজ্ঞতা একেবারে নতুন। এমন আচমকা এই ব্যাপারটা হলো যে অগ্নি বিন্দুমাত্র বাধা দেওয়ার সুযোগও পায়নি। খানিকক্ষণ পর মুখ সরিয়ে অগ্নির দিকে তাকায় বৃষ্টি। প্রথম কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারে না, কিন্তু এরপর অগ্নি চিৎকার করে ওঠে। এটা তুমি কি করলে বৃষ্টি? কেন করলে? এভাবে তুমি তোমার বয়ফ্রেন্ডকে ঠকাতে পারো না, ওনার তো কোনো দোষই নেই। তাহলে কেন তুমি আমাকে সারা জীবনের জন্য দোষী বানিয়ে দিতে চাইছো? আমি কোনো ভুল করিনি অগ্নি। একজন বন্ধু যদি আরেকজন বন্ধুকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, তাহলে একজন বন্ধুও তার বন্ধুকে ভালোবেসে কিস করতেই পারে। না বৃষ্টি, ব্যাপারটা অত সোজা নয়। এটা করে তোমার বয়ফ্রেন্ডকে ঠকানো হচ্ছে কেন তুমি বুঝতে পারছো না সেটা? এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না বৃষ্টি, কিছুতেই না। আর যদি বলি আমার কোনো বয়ফ্রেন্ড নেই? হোয়াট? ইয়েস, সেদিন আমি তোমায় মিথ্যে বলেছিলাম। আর কেন কোনো বয়ফ্রেন্ড নেই জানো? এই দেখো, এরকম কিছুর জন্য অগ্নি একেবারেই প্রস্তুত ছিল না। চাঁদের আলোয় বিস্মিত হয়ে সে দেখল বৃষ্টির ডান পায়ের হাঁটুর নিচের অংশটা স্বাভাবিক নয়, সেটা কাঠের। কি কেমন লাগছে দেখে? এবার সব ভালোবাসা একেবারে উবে গেল তো? হ্যাঁ, সবার ক্ষেত্রেই তাই হয়, তুমিও বা ব্যতিক্রম হবে কেন? এই দৃশ্য দেখে দুঃখে বেদনায় অগ্নির বুকটা যেন মুচড়ে উঠল। আজ সে বুঝল কেন বৃষ্টি ডান পাটা একটু খুঁড়িয়ে হাঁটে। হাঁটু গেড়ে বসে পড়ে কেঁদে ফেলল অগ্নি। কি হলো, চুপ করে আছো যে? বলো বলো, তুমি আমাকে কতটা ভালোবাসো? কতজনকে ঠকাচ্ছি আমি, বলো। থেমে গেলে তো চলবে না। বৃষ্টির দুই চোখেও বৃষ্টির ধারা। হঠাৎ চোখ মুছে জল জল আগুন চোখে উঠে দাঁড়ালো অগ্নি। দৃঢ়ভাবে এসে বলল, চলো। কোথায়? তোমার বাড়িতে। আজ সব সত্য প্রকাশের দিন। আমার আর একটা সত্যি বলা বাকি আছে, এবার সেটাই করব। এসো, বাইকে বসো। বৃষ্টি কিছু বুঝতে পারল না। কি হলো হঠাৎ অগ্নির? সারা রাস্তা এটা ওটা জিজ্ঞেস করলেও অগ্নি একটাই কথা বলল, আমার যা বলার আমি সঠিক জায়গায় গিয়ে বলবো। বৃষ্টির বাড়ি পৌঁছে বৃষ্টির হাত ধরে ওদের বাড়ির কলিং বেল বাজায় অগ্নি। এক স্মিত হাসি মধ্যবয়স্কা মহিলা দরজা খুলে দেন। অগ্নি প্রণাম করে তাকে। মহিলা দুজনকে এই অবস্থায় দেখে একটু যেন চমকে যান। অগ্নি বলে, কাকিমা, আমি অগ্নি। বৃষ্টির কাছে হয়তো আমার কথা শুনে থাকতে পারেন, একটু ভেতরে আসতে পারি?
অগ্নির ব্যাপারে বৃষ্টির বাবা মা সবই জানেন। প্রতিদিন বৃষ্টিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা, গতকাল প্রাণে বাঁচানোর কথা। তাই বৃষ্টির মা ওদের ভেতরে নিয়ে গেলেন। দরজা দিয়ে ঢুকে একটু এগিয়েই ডাইনিং রুম। সেখানে সোফায় বসে শরদিন্দু অমনিবাস চতুর্থ খণ্ড পড়ছিলেন এক লম্বা সৌম্য মাঝবয়সী ভদ্রলোক। বয়স 50 থেকে 60-এর মধ্যে। মাথায় কাঁচা পাকা চুল। অগ্নি তাকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করে, নিজের পরিচয় জানায়, তারপর কথা বলতে শুরু করলো। বেশ, আপনারা সবাই এখানে উপস্থিত আছেন। আপনাদের সবাইকে সাক্ষী রেখেই আমি আমার কথা বলতে চাই। কাকু, কাকিমা, আপনাদের মেয়েকে আমি ভালোবাসি। আমার সবটুকু দিয়ে আমি ওকে ভালোবাসি। ও যেমন যা সেইভাবেই আমি ওকে ভালোবাসি। ওকে আমি বিয়ে করতে চাই। কিছুক্ষণ আগে পর্যন্ত আমি জানতাম আপনাদের মেয়ের অন্য কোনো বয়ফ্রেন্ড আছে, তাই স্বাভাবিকভাবেই আমি সংযত থেকে বন্ধুর মতো ওর সঙ্গে থেকেছি। কিন্তু আজ আমি সব সত্যিটা জানতে পেরেছি। শোনো বৃষ্টি, আমার ভালোবাসা অতটা ঠুনকো নয় যে তোমার ডান পায়ের নিচের অংশটা কাঠের, সেটা জানতে পেরে আমার তোমার প্রতি ভালোবাসা উবে যাবে। আই এম নট আ কাওয়ার্ড লাইক আদার্স। আমি তোমাকে ভালোবাসি, তুমি মানুষটাকে ভালোবাসি। আর আমার ভালোবাসা কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা, তার অঙ্গ প্রত্যঙ্গ, শরীর, এইসব নয়। আরও একটা সত্যি বলি, এই যে আমার বাম হাতের কোনোইতে সেলাইয়ের দাগ দেখছ, এইখানের একটা হাড় আমারও ভাঙা। প্রথম যখন আমার বাইক অ্যাক্সিডেন্ট হয় তখন এটা হয়েছিল। আমি ইচ্ছে করেই তোমায় কিছু বলিনি। ঠিক যে কারণে তোমার কোনো বয়ফ্রেন্ড না থাকা সত্ত্বেও তুমি আমায় বলেছো দ্যাট ইউ হ্যাভ আ বয়ফ্রেন্ড, যাতে আমি অকপটের সবটা তোমার কাছে স্বীকার করি। আমি যদি তোমাকে ভালো না বাসতাম, নিজের এই ভাঙা হাত আবার ভাঙার ঝুঁকি নিয়ে তোমাকে ওইভাবে বাঁচাতাম না। ওই মুহূর্তে তোমাকে বাঁচানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই ছিল না, কিচ্ছু না। আজ আপনাদের সামনেই আমি সবটা স্বীকার করলাম। এবার বাকিটা আপনাদের হাতে। আপনারা চাইলে এত কিছুর পর আমাকে পাগল, অসুস্থ ভাবতেই পারেন। আমার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ সম্পর্ক নাই রাখতে পারেন, কিন্তু আমি সারা জীবন জানব আমি আমার ভালোবাসাকে অস্বীকার করিনি। কিছু ছোট বড় কারণের জন্য আমার ভালোবাসাকে আমি ছেড়ে দিইনি। আমি শিরদাঁড়া সোজা রেখে সকলের সামনে দাঁড়িয়ে সত্যিটা সবাইকে জানিয়েছি। ব্যাস, আমার কাজ শেষ। চলি কাকু, চলি কাকিমা। বৃষ্টি, ভালো থেকো। এতক্ষণের এই গোটা কথা বলার সময়টাই অগ্নির দু চোখ দিয়ে জলের একের পর এক ধারা বয়ে গেছে। বৃষ্টিকে যদি সে ভালো করে লক্ষ্য করত তাহলে দেখত তার ক্ষেত্রেও এর বিন্দুমাত্র ব্যতিক্রম হয়নি। বেরিয়ে যেতে উদ্যত হয় অগ্নি। হঠাৎ গম্ভীর কণ্ঠে পেছন থেকে একটা ডাক ভেসে আসে, দাঁড়াও অগ্নি। পিছনে ফিরে অগ্নি দেখে বৃষ্টির বাবা সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। দৃপ্ত পদক্ষেপে তিনি এগিয়ে এলেন অগ্নির দিকে। দুজনে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইলেন। কিন্তু এ কি দেখছে অগ্নি? বৃষ্টির বাবার চোখের কোলে কি চিকচিক করছে? ওটাও কি জল? হঠাৎ অগ্নিকে শক্ত করে জড়িয়ে ধরলেন বৃষ্টির বাবা। তার চোখেও আজ জলের ধারা। অগ্নির পিঠ চাপড়ে দিলেন উনি। অগ্নি একেবারেই এরকম কিছু আশা করেনি। সে হতভম্ব। বৃষ্টির বাবা এরপর অগ্নির দুই কাঁধে হাত রেখে বললেন, সাবাস বেটা, ইয়ে ওই না বাত, আমার ছেলে একদম আমার মতো। তোমাকে দেখে আজ প্রায় 30 বছর আগের নিজের সেই কলেজে পড়ার ডান পিটে ছেলেটার কথা মনে পড়ে গেল। সত্যি তুমিও আমার মতোই সাহসী। ওয়েল ডান ইয়াং ম্যান।
তবে এইভাবে যে তোমার মনের কথা জানতে পারবো সেটা কিন্তু ভাবিনি। বৃষ্টি মায়ের মনের কথা গতকালই ওর মুখ থেকে শুনেছি। ও যে তোমাকে ভালোবাসে বাবা। এইবার তোমাদের 4 হাত এক করে তবে আমি একটু শান্তিতে মরতে পারবো। কি বলো গিন্নি? উফ বাবা, তুমি আবার শুরু করলে তো। আজকে বড় আনন্দের দিন রে মা, তোকে আর কি করে বোঝাই বল। কিন্তু তুমি বুঝবে বাবা, নিজে যখন বাবা হবে আমার মতো বয়সে এসে তখন এসবের মর্ম তুমি ঠিক বুঝবে। বাবা হওয়ার কথা শুনে লজ্জায় মুখ নিচু করল অগ্নি। তাই দেখে ওর বাবা উচ্চস্বরে হেসে উঠল। দেখেছো গিন্নি, বিয়ের কথা বলতে কোনো ভয় নেই। আর যেই বাবা হওয়ার কথা বললাম অমনি আমাদের ছেলে লজ্জায় লাল হয়ে গেছে। সত্যি তোমার অগ্নিজিৎ নাম সার্থক বটে। অগ্নি, আমি বলছি তোমার আজ সত্যি জিত হয়েছে অগ্নি। এই কই গো, একটু মিষ্টি টিষ্টি নিয়ে এসো। আর ছেলেটা প্রথমবার আমাদের বাড়িতে এসছে। আরে চলো চলো চলো, ঘরে চলো, এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? চলো চলো চলো। এর প্রায় 2 সপ্তাহ পরের কথা। রবীন্দ্র সরোবরের লেকের ধারে একটা বেঞ্চে বসেছিল ওরা দুজন। জানো তো, রথ টানলে দুর্গা আসে। জানি মা আসছেন, কিন্তু এই পুজোটা না আসছে আসছে এটাই ভালো। এলেই তো তাড়াতাড়ি চলে যাবে, বুঝতেই পারবো না কোথা দিয়ে সময়টা কেটে গেল, তাই না? সত্যিই তাই, এই সময়টাই বেস্ট জানো। পুজো আসছে একটা ব্যাপার আছে, এই উত্তেজনার একটা আলাদাই মজা, তাই না? আচ্ছা সেসব বুঝলাম, কিন্তু পুজোয় আমায় কি গিফট দেবে সেটা তো বললে না। কেন? এই যে আমি মিস্টার অগ্নিজিৎ রায়, এই গোটা মানুষটাই কি তোমার কাছে কম বড় কোনো উপহার? হ্যাঁ বলো বলো। এসব কিপটেমি কিন্তু একদম চলবে না। নতুন চাকরি পেয়েছো, তার খাওয়াটাও কিন্তু এখনো পাওনা আছে। আচ্ছা বেশ বেশ, সব হবে। এবার তো আমি তোমার সঙ্গেই থাকবো, সুতরাং চিন্তা কি কোই বাত নেই ম্যাডাম। আর এই যে শোনো, পাওনা না মেটালে পাওনা কিভাবে আদায় করতে হয় সেটা কিন্তু আমার থেকে ভালো কেউ জানে না, বুঝলে? তাই? তা কিভাবে পাওনা আদায় করবে শুনি? দেখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমায়। এই আরে কি করছো? এখানে লোকজন আছে, বৃষ্টি, কেমন? তো লোকজনের সাথে আমার কি? আমি আমার হবু বরকে আদর করবো, তাতে লোকের কি শুনি? না না, শোনো শোনো শোনো, আরে বাবা এরকম করে না বৃষ্টি, এখানে মানে পাবলিক প্লেস এটা, কেমন? ওই দেখো, ওই দেখো, ওটা কি সব যেন উড়ে যাচ্ছে না? কই? এই অগ্নি, পালাচ্ছ কোথায়? হ্যাঁ, আমার হাতে কিন্তু পালাতে পারবে না। ধরতে পারলে না সব পাওনা একদম সুদ সমেত উসুল করবো কিন্তু। দাঁড়াও। এই অগ্নি, একে অপরের পাশে সারা জীবন থাকার অঙ্গীকারবদ্ধ দুটি মানুষ, আর তাদের হাসি আর খুনসুটির শব্দে চারিদিকের প্রকৃতি যেন আরো মুখরিত হয়ে ওঠে। চারিদিকের গাছপালা, লেকের জল, পাখিদের কিচিরমিচির সবকিছুর মধ্যে দুটি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা মিলেমিশে যেন এক হয়ে যায়। সূর্য তখন পশ্চিম দিগন্তে হেলে পড়েছে, আর তার শেষ কিরণে যেন লেকের জলে পাশাপাশি ফুটে উঠেছে দুটি নাম, অগ্নিজিৎ ও বৃষ্টি। এতক্ষণ শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প এই পথ যদি না শেষ হয়। লিখেছে অনিত্র হালদার। অভিনয় অগ্নির ভূমিকায় অগ্নিভ, বৃষ্টির ভূমিকায় ঐন্দ্রিলা, দীপের ভূমিকায় আরজে দেব, বৃষ্টির বাবার ভূমিকায় রুদ্র, ন্যারেশন আরজে সম্রাট, সাউন্ড ডিজাইন অগ্নিভ, ভিজুয়াল ডিজাইন
অরিত্র। সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনা অরিন্দম চক্রবর্তী। এই গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলা ফিভার।